অনেকে বলে আমাদের চোখের দেখার বাইরেও একটা দুনিয়া আছে, যে দুনিয়ার অস্তিত্ব আমরা বুঝি না। কিন্তু আমরা যদি কখনো সেই দুনিয়ার অস্তিত্ব জানতে যাই বা কোনোভাবে সেই দুনিয়ার মধ্যের বেড়াজালকে ছিঁড়ে ফেলি, তাহলেই ঘনিয়ে আসে দুর্ভাগ্য। কেমন হয় সেই দুর্ভাগাদের জীবন? সত্যি কি প্রকৃতি কোনো প্রাচীন প্রবাদ বলে? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অরণ্য দেবের সাপ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মামার বাড়ি। চৌধুরী বাড়ির অনুষ্ঠানে আমার মামার বাড়ির সবার সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, কদিনের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করল। এই যে আশু বাবু, যে সব ভালো তো? নমস্কার। একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো তো? ভালো আর কই, জ্বরজারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই তো পারছেন। তা আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছে কলকাতা থেকে, তাই ওকেও নিয়ে এলাম সঙ্গে করে। বেশ করেছেন, বেশ করেছেন, আনবেনই তো। তা কি করেন বাবাজি? আমি মামাকে আগে থেকে যা শিখিয়ে রেখেছিলাম মামা তাই বললেন। আপিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ বেশ, এসো বাবাজি এসো, বসো বসো বসো, এদিকে বসো। মামা সত্যি কথা বলেননি, কারণটা আমি বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের সঙ্গে থেকে কাজ শিখছি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা আমার ছিল না। নন্দোৎসব আর খাওয়া দাওয়া শেষ হলো। আমরা বেরোনোর জোগাড় করছি, এমন সময় গ্রামের এক পৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডাকলেন। কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছা আছে, সুবিধা হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা করবেন। না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার এত খাবার ঝামেলা কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল ওই একই শর্তে। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের লোক, তাই মাছ ধরায় পাক্কা ঘুঘু। সঙ্গে এনেছেন 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের, এবং টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচোর চাল লাগাতে হবে। এখন বসবেন না ও বেলা? না, এ বেলা বসা হবে না। ভাত চালে লাগতে 2 ঘন্টা দেরি হবে। ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি খাবারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, আর ঘন্টা খানেকের মধ্যেই খাওয়ার জায়গা করে দেব। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের খাবার শেষ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। আর গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তা একটুখানি না হয়, ওসব তো খেতে পাইনে। একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে, কেউ সব করে দেবে। গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদি লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার উপর। টাকায় 2 আনা মাসের সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই। লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে,
গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিল। টাকাকড়ির কথা এইভাবে লোকজনের কাছে বলা নিরাপদ নয়। শোভনতা ও রুচির কথা যদি বাদই দিই, ওই একটা ঘটনা বাদ দিয়ে গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়ায় বিশেষ কোনো ঝঞ্ঝাট নেই তার। এই ধরনের অনেক কথাই হলো। তিনি বড় বড় দুটো আর ছোট গোটা 4-5 মাছ ধরলেন। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন, মামা নিতে চাইলেন না। কেন গাঙ্গুলি মশাই? পুকুরে মাছ ধরতে এসেছেন তার খাজনা নাকি? আরে রাম, তাই কি বলছি, রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তা আমি নিতে পারবো না। ও নেওয়ার নিয়ম নেই আমাদের। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। যাওয়ার সময় আমায় তার বাড়ি একবার ঘুরে আসার জন্য বলে গেলেন। কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে একটা প্রশ্ন করলাম। আপনি মাছ নিলেন না কেন? উনি কষ্ট পেলেন নিশ্চয়ই। তুমি জানো না তাই বলছো? আমরা মাছ নিলেই উনি দুঃখিত হতেন। উনি ভীষণ কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খেতে হয়, অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ। মাছ নিয়ে তার একটা কারণ। উনি মাছ নিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার, পুকুরে মাছ ধরেছে বলে ওর থেকে মাছ নিয়েছি। বুঝেছি, তবে উনি একটা ভুল করেন মামা বাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটাও স্বভাব, সব জায়গায় ওই করবেন। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আসছেন বহুদিন। দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না। তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরো ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার গুরু নিবারণবাবু লিখেছেন খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি অন্য একটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন। আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্টের থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে। কয়েকটি দাগি আসামির বুড়ো আঙ্গুলের ছাপের একটা ফটোকপি নিতে হবে। মিস্টার সোম আঙ্গুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদে কাজ শেষ করতে করতে আমার 8-10 দিন লেগে গেল। শেষের দিন সকালবেলা হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। সুশীল, তুমি এক কাজ করো বুঝলে, তুমি আজই মামার বাড়ি যাও। ওই তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমার সেখানে যাবার কথা জানিয়ে। সো ইউ মাস্ট গো টুডে, বুঝতে পারলে? আজই চলে যাও।
মামার বাড়ির কারোর অসুখ নাকি? সবাই ভালো আছে তো? কোনো লোক আসেনি সেখান থেকে? না 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 না, কেউ কেউ আসেনি। আর তুমি যা ভাবছো সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামে কারো কোনো অসুখের উল্লেখ তো দেখলাম না। আমি তার করে দিয়েছি তুমি এলাহাবাদ গিয়েছো, ঠিক আছে? তো আজই তোমার ফেরবার তারিখ, সেটাও জানিয়ে দিয়েছি। আমি আর বাড়ি না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাবার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। এসেছো সুশীল? বড্ড ভাবছিলাম তোমাকে নিয়ে। এসো। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখনকার কিছু ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে তোমাকে একবার যেতে হবে। গাঙ্গুলি মশাই? সেদিন যিনি মাছ ধরে গেলেন খুন হয়েছেন? হ্যাঁ, চলো একেবারে সেখানে। শিগগিরই স্নান খাওয়া সেরে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছালাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারোর একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা যে এখানে এর আগে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকেই বোঝা গেল। আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালো না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের ছাত্র। এসব অজপাড়া গায়ে ওর নাম কেউ শোনেনি। আমাকে সেখানে কে চিনবে? লাশ নিয়ে গিয়েছে? আজ সকালেই নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার কিভাবে ঘটল? আজ হলো শনিবার, তিনি কবে খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বলল তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। মামাবাবু, আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও, তারপর বাড়ি চলো। অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় সমাধান করতে হবে, তবে বুঝবো মিস্টার সোমের কাছে তোমায় পাঠিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো। সেটা তোমার একটা সুবিধাও বটে, আবার অসুবিধাও বটে। কেন? বাইরের লোক কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। হ্যাঁ, গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে বোধহয় লাশের সঙ্গে মহকুমা গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তার, তারপর দাহকার্য হবে, তারপর দাহকার্য করে ফিরবে। ইস, লাশ দেখতে পেলে বড্ড সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছ এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা। আমি আর কথা না বাড়িয়ে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। সেখানে গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রামের কাঁচা রাস্তা, আর একদিকে একটা বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনো মহকুমা থেকে ফেরেনি। তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। গাঙ্গুলি মশাইকে শেষ কবে কখন দেখেছিলেন? বুধবার বিকেল 5টার সময়। তখন উনি কি করছিলেন? সেদিন হাটবার ছিল। উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওনার কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল তাকে? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি,
সেদিকে আঙুল দেখালেন প্রৌঢ়া। ওই বাড়ির রায় পিসি আমার পরেও ওনাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায় পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে দিলেন। আমি সংক্ষেপে আমার পরিচয় দিলাম। বসো বাবা, বসো বসো। আপনি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো ছেলে নেই, মেয়েও নেই। জামাই আছে, সেই দেখাশুনো করে। জামাই বুঝি এখানেই থাকেন? এখানেও থাকে, আবার তার দেশ এই এখান থেকে 4 ক্রোশ দূর সাধুহাটি গাঁয়ে, সেখানেও থাকে। আচ্ছা, গাঙ্গুলি মশাইকে আপনি বুধবার কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরের রোয়াকে বসে জপ করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ শুনেছি রাত 10টা পর্যন্ত। আমি যখন শুতে যাই তখন পর্যন্ত তো উনিও রান্নাঘরে আলো জেলে রাঁধছিলেন। তখন কত রাত হবে? তা কি জানি বাবা, আমরা পাড়া গাঁয়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তবে তখন হ্যাঁ, ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো আর কখন কোন গাড়ি গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন? এত কি রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, ওই মাংসই তো সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? আগে জানতাম না, পরে জেনেছিলাম। হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারাই তো বলল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো বাবা। বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করলেন। গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়াটি সঙ্গে ছিলেন। ও বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। কেন কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো, বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন, কিন্তু তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে। পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনেরা হামলা করে তার উপর। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলেই ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের দুর্গন্ধ বেরুতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন, তাই পচে অমন গন্ধ বেরুচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকেদের কাছে সব বললাম। গন্ধ তখন খুব বেড়েছে।
পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো। কি করলেন আপনারা? তখন সকলে জানালা খোলবার চেষ্টা করলে, কিন্তু জানালা তো ভেতর থেকে বন্ধ। দৌড় ভাঙাই সাব্যস্ত হলো। পরের ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দফাদারকে ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে রাশি রাশি মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছ নছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনি জানেন না? না বাবা, আর আমি কিছু জানি না। এবার আমি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়াকে কয়েকটা প্রশ্ন করলাম। আপনার বাড়িও তো কাছাকাছি, তা সেই রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছু না। অনেক রাত্রিরে আমি যখন শুতে চাই তখন ও রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল সকাল খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাত্রি, অমাবস্যা, তার উপর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকেই। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছুই জানি নে। হ্যাঁ, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি বলুন? উনি রোজ রাত্রিরে ভাত খাওয়ার পরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলার ডাক শোনা যেত। সেদিন আমি আর তা শুনতে পাইনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো? না, আমার অনিদ্রা রোগ আছে, ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওনার কুকুরকে ডাক দেওয়ার আজ আমার কানেই যায়নি। আমি আর কিছু জিজ্ঞাসা না করে সেখান থেকে চলে এলাম। তবে মনে মনে বুঝলাম যে ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম একটা কথা প্রায়ই বলেন, লোককে বারবার করে নানাভাবে প্রশ্ন করে তার থেকে আসল ইনফরমেশনটা বের করে নেবে। এমনটা প্রায়শই দেখা যায় যে যেটা হয়তো তার মনে নেই, কিংবা ঘটনার ডিটেলস বা খুঁটিনাটির ওপর সে জোর দেয়নি, ওই তোমার জেরায় সেটা তারও হয়তো মনে পড়ে যাবে। এবং এটা জেনে রেখো যে অনেক সময়ই ভালো জেরার গুণে কিন্তু আসল সত্যিটা বের হয়ে আসে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রী গোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে কাছা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের আসল পরিচয় দিলাম। শ্রী গোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে কথা দিল। কারোর ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এইসব কথা বলেছে, তাদের মধ্যে কেই কাজ করলো কি করে বলি বলুন তো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম,
বাবার ঘরের মেঝেতে টাকা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো নিশ্চয়ই মেঝেতে পোতা ছিল না। বাবার টাকা ধার দিতেন কিনা, কিছু টাকা হয়তো লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন। বাবার খাতাপত্র সব ওই সঙ্গেই চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখাতেন সদগোপ বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, ওর হাতের লেখাও ভালো, বাবার কথা সে খুব শুনত। ননি ঘোষ কেমন লোক? ওর ওপর আপনার সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না, যখন যাকে পেতেন তাকে দিয়েই লিখিয়ে নিয়ে যেতেন। স্কুলের ছেলে গণেশ বলে একজন আছে, ওই মুখুজ্জে বাড়িতে পড়ে, তাকেও দেখি একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? না, আর মনে আসছে না। আপনি হিসাবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনিরা সেই খাতা তো নিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া হয়েছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা। 10, 5, 20, বড় জোর 30-এর বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। তারপর একটা নির্জন গাছের তলায় বসে বসে ভাবতে লাগলাম, কি করা যায় এখন? মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের কাছে যতগুলো প্রণালী শিখেছি খুনের কিনারা করবার, সবগুলো পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী। তার কোনোটি এখানে খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ শেষ, চোখে দেখিনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্নটিহ্নগুলো দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। একেবারে অন্ধকারে ঢিল ছোড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো, কিন্তু তাও তো উচিত নয়। তবে ছাত্রের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলাম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানত ঘরে কত টাকা মজুত, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে ততটা সহজ নয়। তবে এ বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার কথা গর্ব করে বলে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক তো শুনেছে, কত লোক হয়তো জানত। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননি ঘোষের বাড়ি গিয়ে ননি ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্যই, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। ননি ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না, তাই খুব একটা পাত্তা দিচ্ছিল না। কি দরকার বাবু? তা বাড়ি কোথায় আপনার?
তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও, মিথ্যে বললে হাজতবাস নিশ্চিত। ননির মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে, বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই ভেবেছে আমি পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। বাবু, যা জিজ্ঞেস করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? হ্যাঁ, মানে ওই আমিও লিখছি দু একদিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? আগে তা লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে, ঠিক বলবে। হ্যাঁ, প্রায়ই লিখতাম, ওই 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? ওই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, আর কে লিখতো? আর বাবু, হ্যাঁ, সরফরাজ তরফদারও লিখতো, কিন্তু সে এখন। সরফরাজের বয়স কত, কি করে? সে তো এখন মারা গিয়েছে। ও, তা সে কতদিন মারা গিয়েছে? তাও 2 বছর হবে। গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে, মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000 হবে। ঘরে মজুদ কত ছিল? তা তো জানি না। আবার বাজে কথা, ঠিক করে বলো। বাবু, আমায় মেরে ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমার সে টাকা দেখায়নি কখনো, আর খাতায় মজুদ তবিল বলে লেখা থাকতো না। আর একটা আন্দাজ তো আছে, আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ আর 700-800 টাকা। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকেই তো আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। আর 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। আর তাছাড়া খাতা বেরুলে হাতের লেখা দেখেই তো আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তার মৃত্যুর আগে কোনো খাতক শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, আমি সেটা খুব ভালো করেই জানি। আর মোটা টাকা মানে 200-100 টাকা তিনি কাউকে কখনো দেননি। এমনও তো হতে পারে 5 জন খাতক 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, দিয়ে 150 টাকা হলো। হ্যাঁ, তা হতে পারে বাবু, কিন্তু এখন তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আরেকটা কথা বাবু, চাষি খাতক সব, ভাদ্র মাসে ধান হওয়ার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা কিন্তু মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় ধান পাট বুনবার সময়ে, ওই চৈত্র বৈশাখ মাসে। এ সময় কিন্তু লেনদেন বন্ধ থাকে। কোনো কিছুর সন্ধান পাওয়া গেল না ননির কাছে, তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলেন, দেখো, ওই বাইরের চেহারা বা কথাবার্তা দিয়ে কখনো মানুষের আসল রূপ জানার চেষ্টা করো না, করলে ঠকতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখবে যে ওই ভীষণ দর্শন একটা মানুষের মধ্যে আসলে বাস করছে একজন সাধু পুরুষ, আর উল্টো দিকে বহু সময় আবার অত্যন্ত সুদর্শন ভদ্রবেশী লোকের মধ্যে বাস করে দানব প্রকৃতির বদমাইশ। এ আমার বহুবার দেখা, বুঝতে পারলে? ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগাও ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। বাড়ির পিছনেই ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন গাছের ভিড়, পাড়াগায়ে যেমন হয়ে থাকে।
আমি গোটা জায়গাটা তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিন আগের ঘটনা, তাই খুনির পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা মুথো ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে। তার উপর পায়ের দাগ থাকা অসম্ভব। আমার মনে হলো খুনি রাত্রে ঠিক এই পথে এসেছিল। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে। সে পথে কখনোই সে আসতে সাহস করবে না। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমার সন্দেহ হলো। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে ডাকলাম। এই ডালটা ভেঙে কে দাঁতন করেছিল? আপনি? না, আমি এই জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? আচ্ছা, ভালো করে চেয়ে দেখুন। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। এতগুলো শেওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা। মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে এভাবে একটা ডাল কেউ ভাঙতে পারে? আমি তাই ভাবলাম হয়তো আপনি নিয়েছেন। আপনার দেখবার চোখ তো অদ্ভুত। আমার তো মশাই চোখেই পড়তো না। তবে আমি আসিনি এখানে। আচ্ছা, দেখে বলুন তো কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশটার সেলুলোজ মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দাঁ আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছে না। সে পিছন ফিরে দাঁ আনতে গিয়ে 2-4 পা এগিয়ে থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিল। এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল, ফুলটার নিচে একটা শিয়ালের মতো জানোয়ার। এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। আমি জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমায় বললেন তার পক্ষে যা সাহায্য করা সম্ভব তা তিনি করবেন। আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত শেষ করছি, তবে এক্ষেত্রে আসামিকে খুঁজে বার করা ডিটেকটিভ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে থাক। খুনের রাত্রে ও বাড়িতে ছিল না, কোথায় ছিল তার ঠিকঠাক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দিচ্ছেন? দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তার বুঝিনি মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে, এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো? ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি। লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো ননীকে কালই চালান দেবো। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। দাঁড়ান, একটা কথা আছে। হিসাবের খাতায় একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। এই পাতাখানা একবার দেখুন। সে কি? কই দেখান তো। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগা বাবু আমার হাতে দিলেন। না, এ তো ননীর হাতের লেখা নয়, কারণ তার হাতের লেখা শুনেছি বেশ পরিষ্কার। কিন্তু এ লেখা তো পড়াই যায় না প্রায়। সারফারাজ তরফদারও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখ দেখুন। হ্যাঁ, গণেশেরও নয়।
কারণ তার হাতের লেখার সঙ্গে আমরা মিলিয়ে দেখেছি। তবে এটা খুনের অনেকদিন আগে লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে দেখাই। দারোগা বাবুর হাতে আমার সেই খুঁজে পাওয়া কাঠের পাতটা দিলাম। এই জিনিসটা দেখুন। কি এটা? জিনিসটা কি তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন, সেই শেওড়া ডালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চাইলেন। এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই তো একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সে সরে পড়ে, আর যাবার সময় অভ্যাসের বশে শেওড়া ডালের দাঁতন করেছে। আপনারা যে দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন। এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া। আমি জানি, আমার স্যার মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র করে আসামি পাকড়েছিলেন। বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে, এও আমার বিশ্বাস। কিরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে এই কাঠের পাতখানাও তার বা তার দলের লোকেদের। পাতখানা কি? সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। সেটা এই যে দোষীর বা দোষীর দলের কারোর দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই, সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না। সম্ভবত সে বাঙালি বা পল্লীগ্রামবাসী। হিন্দুস্থানীয়রা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এ লোকটা যে বাঙালি এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কিন্তু কাঠের পাতটা তাকে দিলাম। স্যার, আপনি কি জানেন এটা কি? আরে তুমি কোথায় পেলে? হ্যাঁ, কোথায় পেলে? সেই কথা আপনাকে এখন বলতে পারবো না, ক্ষমা করবেন। এটা আসামের মিসমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, দাঁড়াও দেখাই তোমায়, আমার কাছে আছে। একটু বসো তুমি, একটু বসো, আমি আসছি, দাঁড়াও। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়াম আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র, দেবতার প্রতীক। আর নিচে উপাসনারত মানুষের প্রতীক। নাগা পর্বতের নানা স্থানে এই কবচ প্রচলিত, বিশেষ করে ওই ডিসাদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তাকে শেওড়া ডালের টুকরোটা দিলাম। এই শেওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে একটু দেখে বলি। হ্যাঁ, আচ্ছা, তুমি এই চেয়ারে একটু বসো, আমি আসছি, দাঁড়াও। তিনি সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এলেন। এটা 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাড়ি। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ় হয়ে উঠেছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির সারা রাত সময় লেগেছিল। যুক্তির দিক থেকে হয়তো এর মধ্যে অনেক দোষ বের করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে এগিয়ে সত্যির সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না।
শোনো ননি, আবার এলাম তোমায় জ্বালাতে। কতগুলো কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দেবে। আগে হ্যাঁ বলুন। বলো, কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, শ্বশুর বাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে আগে তা যদিও দেখিনি। কেন দেখেনি? আসলে রাত হয়ে গিয়েছিল দেখে ওখানে থেকে গিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমায় তো আর পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? ওই তো শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই যে খুন হয়েছেন, কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? বাবু তা তো ঠিক মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেশি হলো। গোপনে খোঁজ নিয়ে আরও জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ও ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শ্যাকরা এসেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরাকে দেখে নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা বলেই মনে হলো। কি ব্যাপার মহিনবাবু? বাবু, আগে ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে, আজ থেকে প্রায় 3-4 দিন আগে। দাম কত? 700 টাকা করে ভরি। এবার আপনি হিসেব করুন। টাকা নগদ দিয়েছিল? সে টাকা তোমার কাছে আছে? নগদ বাবু, আসলে টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের থেকে সোনা কিনে এনে গহনা গড়েছি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? আজই আমার সঙ্গে তুমি চলো রানাঘাটে। বেলা 3টের ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। প্রথমে একটু সমস্যা করলেও পরের দিকে একটু চাপ দিতেই শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বলল, যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। বাবু, এগুলো তো পুরনো টাকা, পোতা টোতা ছিল বলে মনে হয়। তুমি কি করে জানলে এ পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে দেখুন। পুরনো কলঙ্ক দ্বারা রূপ দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন, পেতলের হাড়িতে পোতা ছিল, পেতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। কতদিনের পুরনো টাকা? 20-25 বছর। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম, 20 বছরের পরের কোনো সাল টাকার গায়ে লেখা নেই। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও, পুলিশ শিগগিরই এসে এ টাকা চাইবে, মনে থাকে জানো। শীতল পোদ্দার আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ল। দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি, কোনো দোষে দোষী না হই। মহিন আমার পুরনো খাতক আর খদ্দের, ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু, তা বলুন। কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? আগে বাবু, খুন গাঙ্গুলি মশাইকে কি যে বলেন বাবু। দেখলাম ওর সর্বশরীর যেন থর থর করে কাঁপছে। কেন? ওর এত ভয় কিসের জন্যে? ননি ঘোষ তো আছেই এর মধ্যে,
টাকা দেখবার পরেও আদেও সেই সন্দেহ না থাকবারই কথা, কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন সাকরার সঙ্গে কি খুনের কোনো সম্পর্ক আছে? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে, কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননী তো জানেন। মহিন সাকরা সে খবর কি করে রাখবে? তখনই আরও একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক, যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? গাঙ্গুলি মশাইও যেতেন, গল্প টল্প করতেন? হ্যাঁ হ্যাঁ বাবু, তা যেতেন বই কি, আর গল্পও করতেন। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? হ্যাঁ, সেটা তো তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। আচ্ছা, এই ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল না? আগে বাবু, আমার দোকানে আসতো মাঝে মাঝে গহনা গড়াতে আমার খদ্দের। এর থেকে যা আলাপ, তাছাড়া সে আমার গাঁয়ের লোক, খুব মাখামাখি ভাব আর এমন কি থাকবে, যেমন থাকে। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছ কি? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ভয়ের রেখা ফুটে উঠল ওর মুখে। কি যে বলেন বাবু, আমি ব্রহ্ম হত্যার পাতক হব টাকার জন্যে? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছু বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে কোনো কথা তো বলে দেননি। তবে ওরা আপনার সেই কাঠের চাকতির মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। দেখো, তারা যদি দেখে কিছু করতে পারেন তাহলে আমি ওদের ওটা দিতে রাজি আছি, কিন্তু তারা পারবেন বলে আমার মনে হয় না। বিকেলের দিকে নির্জনে বসে আমি অনেকক্ষণ ভাবলাম। আমি নিশ্চিত মিশমি জাতির রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। এই রক্ষা কবচটা পাওয়া এমন একটা অপ্রত্যাশিত ঘটনা নয়। আমার কাছে সেটা রীতিমতো সমস্যার হয়ে উঠেছে। ননী ঘোষের সঙ্গেও এটা সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথায় কি গলদ আছে। ও খুব সচ্চা লোক নয়, ওর চোখে মুখের ভাবেও সেটা বোঝা যায় বেশ। তুমি কয়েকদিন আগে মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছ? হ্যাঁ 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 বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষে ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে ছিল, তাই ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে রাখা ঠিক নয়। সব টাকা কি তোমার ঘি মাখন বিক্রির টাকা? আগে হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে এভাবে কথা বেরোবে না। এদিকে পুলিশও অকাট্য প্রমাণের অভাবে ওকে হাজতে ঢোকাতে পারছে না। এই সবই ভাবতে ভাবতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। এই যে সুশীল বাবু, আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ পড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আর আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনি একটু একটু মানে মানে ওকে সব বলেছিলাম।
আমি ভাবলাম জানকী বড়ুয়া হয়তো আমারই প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন খারাপ হয়ে গেল। শ্রীগোপাল আমার ওপর এরই মধ্যে আস্থা হারিয়েছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আপনি কি বুঝছেন খুন সম্বন্ধে? কিছুই না, তবে আমার মনে হয় এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ছাড়া এই কাজ করতে পারে না। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকী বাবুর মুখের দিকে চাইলাম। ননী ঘোষের কথা আপনাকে কে বলল? কেন, শ্রীগোপালের মুখে সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খুঁজেছিলেন? হ্যাঁ, খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকী বাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন তবে তাঁর পক্ষে অন্য একজন গোয়েন্দাকে এই প্রশ্ন করা উচিত নয়। না, তেমন বিশেষ কিছু না। কাঠের পাতের কথাটা জানকী বাবুকে বলবার আমার ইচ্ছে হলো না। তিনি চলে গেলে আমি শ্রীগোপালকে ডাকলাম। তুমি একে ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমাকে তোমার বিশ্বাস নাই হতে পারে, তাই বলে আমার খুঁজে পাওয়া ঘটনা সূত্রগুলো তোমার অন্য ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতায় আমি ভীষণ বিরক্ত হলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন সাঁকড়ার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্যে। মহিন, তোমার সঙ্গে ননীর ঝগড়া হয়েছিল বেশ কয়েকদিন আগে? এই ননী বলেছে বুঝি? সব মিথ্যে কথা বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ। হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ। আমি সে কথা বলিনি। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নিয়ে বাবু। তুমি সেই জন্য ননী ঘোষের তাবিজ করানোর কথা আমাদের বলেছিলে, কেমন ঠিক না? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে। ঠিক করে বলো, না হলে তোমাকেও পুলিশের কাছে যেতে হবে। দোহাই বাবু, দোহাই, আমার সব কথা শুনুন আগে। আপনি আমার দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। কাঁচা কাঁচা বাচ্চাগুলো মারা যাবে। তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করবো বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বলল আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গয়নার কথাটা না বললে আমি মারা যাবো এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতার জন্যই দেখছি ওর বাবার খুনের আসামি ধরার নাও পড়তে পারে। শ্রীগোপালের সঙ্গে কথা বলবার জন্যে তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে শর্টকাট হবে বলে বনের মধ্যে দিয়ে গেলাম। সেই বন যেখান থেকে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির কোড়া খুঁজে পেয়েছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ কিছু দূরে একটা সাদা মতো জিনিস দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা আবার নড়ছে চড়ছে। অন্ধকারে যেন বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কে যেন হাঁক দিল। কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একজন মানুষ। টর্চের আলো পড়তেই দেখলাম তিনি সেই জানকী বাবু, ডিটেকটিভ। আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি বুঝেছি, কিছু মনে করবেন না। হঠাৎ এসে পড়েছিলাম এখানে। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চলি।
কি মুশকিল, জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভ, তিনিও নিশ্চয়ই আমারই মতন কিছু ক্লু খুঁজছিলেন এই জঙ্গলে, কিন্তু এত অন্ধকারে খুঁজছিলেন কেন বুঝতে পারলাম না। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি। এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। জানকীবাবুও চা খেতে খেতে নানান মজার মজার গল্প বলতে লাগলেন। হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আমার খুবই কৌতূহলের সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারের একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে একদম শান্তি নেই। আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি এই খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক কাজ হলেই হলো, নাম আমি চাই না। নাম কে চাই বলুন, আমিও নয়। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুশি হবে, আর আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কিনা আমায় বলুন। আমি যা পেয়েছি আপনাকে বলি। আর ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? আমি এখনই কিছু বলতে পারছি না, পরে কিছু পেলে আপনাকে জানাবো। আর ননীর কথা সেদিন তো আপনাকে বলেছি, ওকে আমার সন্দেহ হয়। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গয়নার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন তো খাতা লিখত না গাঙ্গুলি মশাইয়ের, ভেবে দেখুন কথাটা। হ্যাঁ, সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। পুলিশের জিম্মায় যে হিসেবের খাতা আছে সেটা আমি দেখেছি। শুধু ননীর হাতের লেখা নয়, আরো অনেকেরই হাতের লেখা তাতে রয়েছে। কার কার? আমি মৃত মুসলমান ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। ও, এই সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনেছেন তার বেশি আমারও কিছু বলবার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বাবু, আপনার সঙ্গে কথা আছে। জানকী বাবু এ গায়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে কিন্তু আমি বড় দুঃখিত। বাবু বাবু যদি দোষ করে থাকে পুলিশে দিন, কিন্তু গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননী, আমি সব বুঝি। পুলিশে দেবার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? দেখুন বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপরে আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পড়ে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল, কিন্তু আমি তখনকার মতো তাকে বিদায় দিলাম। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। রাত্রে খাবার খেয়ে আলো নিভিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আজ সারাদিন অনেক ধকল গেছে, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না। কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের করাত দেওয়া জানালা, জানালার সামনাসামনি দরজা। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে খুলখুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ ভেবে বিশেষ গ্রাহ্য করলাম না। শব্দটা সেদিক থেকে আমার মাথার দিকে জানালার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার ঠিক
বুকের ওপরে এসে পৌঁছালো। হাতে ধারালো একখানা সোজা ছোড়া, অন্ধকারেও যেন ছকছক করছে। ততক্ষণে আমার ভয়ের মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি উল্টো পাশে ঘুরে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণেই কে এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিল। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ ছোড়ার আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তাক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। লাঠির সামনের দিকে তীক্ষ্ণ ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের কোপের মতো লাঠি বুঝিয়ে কোপ মারলেই ছোড়া পিঠের ওদিক দিয়ে ফুঁড়িয়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার ওপর ফেলে রাখলেই আমি আত্মহত্যা করেছি বলে চালানো যেত। আমি নিরস্ত্র ছিলাম না, মিস্টার সমীর ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক ওয়েবলি লুকানো। সেটা হাতে করে তক্ষুনি বাইরে এসে টর্চ ধরে ঘরের চারপাশে খুঁজলাম। জানালার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেলে দেখলাম কি জুতো। এটা রাবার সোল না চামড়া? এটা রাবার সোল না চামড়া? অন্ধকারে ভালো বোঝা গেল না। এক্ষুনি এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘাচ্ছন্ন রাত। এমনই রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গেলাম। শ্রীগোপাল, ওঠো ওঠো, বাইরে এসো, আলো নিয়ে এসো তাড়াতাড়ি। কে কে ডাকে এখন? শ্রীগোপাল একটা কেরোসিনের টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বাইরে এলো। কে কে ও আপনি এত রাতে কি মনে করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাওয়া তো দেখি। হ্যাঁ, এ কি আপনার হাতে পায়ে এত রক্ত কেন? কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ক্ষতর জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমি এক্ষুনি গরম জল করছি, আপনি 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 বসুন। শ্রীগোপাল বেশ তৎপরতার সঙ্গেই আমার শুশ্রূষা করল। তারপর সব ঘটনা শুনে বেশ খানিকক্ষণ চুপ করে ভাবল। বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন। তবে আমার মনে হয় এর মধ্যে ননি আছে, এ তারই কাজ। না, এ ননির কাজ নয়। এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি এখনই কাউকে রাতের কথা বলো না। কিন্তু আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য কি? আমি দোষীকে খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি। এছাড়া আর অন্য উদ্দেশ্য কি বা থাকতে পারে? ভোর হলো। আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনই রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামের ডাক্তার নেই ভালো। মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে গিয়ে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট চামড়া সুটকেস, তাতে খান কতক জামা কাপড়। কে যেন ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতড়ে কিছু খুঁজেছে। কাপড় জামা, একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, যেগুলো কেউ ছোঁয়নি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে।
আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি, তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? যদিও সেটা আমার পকেটেই আছে। এমন সময় দেখি জানকীবাবু আমার ঘরের সামনে দিয়েই যাচ্ছেন। তাকে ডেকে সব কথা বললাম। চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। টাকা কড়ি তো কিছু যায়নি বললেন, আর কোনো দরকারি মানে মূল্যবান জিনিস ছিল আপনার ঘরে ছিল? না, এখানে মূল্যবান জিনিস কি থাকবে? হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবচ আর দাঁতন কাঠির টুকরোটা আমি কাল পর্যন্ত এই ঘরে রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাবার সময় সে জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সে দুটি আমার পকেটেই আছে, কিন্তু কথাটা জানকীবাবুকে বলতে মন চাইল না। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা হলো। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তার সঙ্গে কথা বলার জন্য সেখানে গিয়ে বসলাম। এসো দাদা, এসো, বসো বসো। হ্যাঁ বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। অদৃষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে বলো? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিঁটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়া গায়ে কখনো দেখিনি। দিদিমা, ও জিনিসটা কি এখানে তৈরি হয়? ওটা এ দেশের নয় দাদা, আমার জামাই এনে দিয়েছিল। ও আসামে চা বাগানে থাকতো কিনা, ওই 8 বছর এনেছিল। হঠাৎ আমার মনের মধ্যে একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ থাকতে পারে, এ তো আমি ভাবিনি। একটা ক্ষীণ সূত্র মিলেছে। জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কিনা, তবুও জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল তার। এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আচ্ছা, আপনার মেয়ে মারা যাবার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইল মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে তো প্রায়ই আসে। আমি বৃদ্ধার কাছ থেকে সেদিন বিদায় নিয়ে আর কোথাও বেরুলাম না। পরদিন সকালে উঠে ঠিক করলাম একবার থানার দারোগা বাবুর সঙ্গে দেখা করা দরকার। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। হঠাৎ তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে।
আমার মুখ হা হয়ে গেল অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি নিজেকে সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি। সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনই ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি, দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকী বাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব, এসবের কারণই এখন পরিষ্কার। জানকী বাবুর সম্বন্ধে আমার মনে গুরুতর সন্দেহ জাগল। আমি তাড়াতাড়ি গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করলাম। কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে হিসেবের খাতার পাতাখানা আপনার কাছে আছে, সেইখানা একবার দরকার। হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কি রকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি। কেবল একটা হাতের লেখার অভাব ছিল। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন এই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। যদি মেলে, আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করে নিতে যা দেরি। যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে, তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আমি 17 বছর। আমি গ্রামে ফিরে একটুও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকী বাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকী বাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2 দিন তিনি এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। দিদিমা, আপনার জামাই চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো? তা নেয় কখনো সখনো। বছরে একবার বিজয়ার প্রণাম জানিয়ে একখানা চিঠি লেখে, রেজিস্টারি চিঠি। মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়। তার উপর কি আর কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখে সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? ওই ওই চালের বাতায় গোঁজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্টকার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালুম। বৃদ্ধা বললেন সেটা জানকী বাবুরই লেখা। জানকী বাবু যদি এই কথা শুনতেও পান যে তার লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবু একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখন ওসব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। ওয়ারেন্ট বের হয়েছে ঠিকই, কিন্তু হস্তগত হয়নি। আজকালের মধ্যে পেয়ে যাব, পেলেই চালান দেবো। কিন্তু একটা স্বীকারোক্তি পেলে আরো মজবুত কেস হতো আমাদের। বাড়ি ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। থানার দারোগার কাছে চিঠি দিয়ে তাকে আসতে বললাম। পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকী বাবুকে খুঁজতে গেলাম। একটু পরে পেয়েও গেলাম। জানকী বাবুকে গাঁয়ের নির্জন মাঠের দিকে নিয়ে গেলাম।
আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার না হয় ওসপার। তা আপনার কাজ কতদূর এগোলো? এক পাও না। আচ্ছা জানকী বাবু, আপনি বুঝি আসামে ছিলেন? না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে সন্দেহ দৃঢ় হল। জানকী বাবু এ কথা বলতে চান না কেন? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। মানে অন্য কেউ বলেনি, আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুরবাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসামের সদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। আপনার শাশুড়িও জানালেন, আমি ঠিকই ভেবেছি। আপনার ভুল ধারণা। আর আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে, ধান বলতে কান শোনেন। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরলাম। দেখুন দেখিয়ে জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তার বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতিদের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কিনা তাই। আমার কথার সঙ্গে সঙ্গে জানকী বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সেটা অল্পক্ষণের জন্য। পর মুহূর্তেই ভীষণ রাগে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো, আর সঙ্গে সঙ্গে কবচশুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দু হাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্যে সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকী বাবুই আমার জুজুৎসুর আড়াই প্যাঁচের জন্যে তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকী বাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, কবচ আপনাকে ছেড়ে দিয়েছে। এটা এখন আমার হাতে, এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। থানার দারোগা বাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি হাসি মুখে এগিয়ে এলেন। দয়া করে একটু এগিয়ে আসুন জানকী বাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই কে আছো, হাত করা লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকী বাবুর হাতে হাত করা লাগালো। জানকী বাবু কি যেন বলতে চাইলেন। আপনি এখন যা কিছু বলবেন তা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে প্রয়োগ করা হবে, তাই বুঝে সুঝে কথা বলবেন। জানকী বাবু আর কিছু বললেন না। ওনার বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে উনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হলো। তারপর বিচারে জানকী বাবুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হলো। একটা বিষয়ে আমার জানবার ইচ্ছে ছিল। জানকী বাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম। কেমন আছেন জানকী বাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে তা বুঝতেই পারছেন। কিন্তু আপনি এটা করলেন কেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। আমি ব্যবসা করতাম, শুনেছেন তো। ব্যবসায় লোকসান করে কপর্দক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাগসই কৈফিয়ত হলো না। তা আমি জানি, কিন্তু আপনি যেদিন ওই কবচখানা পেয়েছিলেন সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানে কি? না, আমার গুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয়ে সব জেনেছিলাম। কিন্তু আপনি বলুন, আপনি কেন আবার এই গ্রামে এসেছিলেন খুনের পরে ওই কবচখানা খুঁজতে? ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে ওটাই খুঁজছিলেন বুঝেছি, কিন্তু ওখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজ। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না তখন মনে পড়লো এই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে তাই।
আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। জানকীবাবু ফিস ফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শোনবার জন্যে জেলে সেই ছোট্ট কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে। জানকীবাবু ভয়ে যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেবার ভঙ্গিতে হাত নাড়তে লাগলেন। না 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 না, আমিও চাই না। আমার ওয়ারিশান কেউ নেই, আমি ওসব চাই না। ওই সর্বনেশে কবচই আজকে আমাকে এই অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি? এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন। যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না। আপনি যদি না নিতে চান ওটা আমি আমার কাছে রাখতে পারি। আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন। আপনি আমার শত্রু, তবু এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার ওপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? আমার শিক্ষাগুরু আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবচ আছে। তিনি যেই হন আমার তো জানার দরকার নেই। একটা কথা বলি আপনাকে, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতার দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্য। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম। হতে পারে ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান হয় না। আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তো আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আমি সাদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? হ্যাঁ, তাতে কি? ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দলা, মিরি, মিসমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। শিলং যাওয়ার পথে জানকীবাবুর গল্পটা আমি আমার নিজের ধরনেই বলি, কারণ তিনি এরপর কথা বলছিলেন কেমন একটা খাপ ছাড়া ভাবে। তার মধ্যে অনেক কথারই কোনো মাথা মুন্ডু ছিল না। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটাবার জন্যে ঢুকে তারা দেখলেন এক জায়গায় একটা বড় খাল গাছের নিচে আমাদের দেশের বৃষ কাঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই করা এক বিকট দেবতার বিগ্রহ। কুলিরা সেই দেখে হাঁক ডাক জুড়ে দিয়েছিল। বাবু, মিশমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না বাবু। জানকীবাবুর সঙ্গে ক্যামেরা ছিল, তার শখ হলো মূর্তিটার ফটো নেবেন। কুলিরা বারণ করলে জানকীবাবু তাদের কথায় কান না দিয়ে ক্যামেরা টেপায়ার উপর দাঁড় করিয়েছেন। এমন সময়ে একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি বলল। জানকীবাবুর একজন কুলি সে ভাষা জানত। বাবু, ফটো নিও না, ও বারণ আছে বাবু। এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না।
ওদের দেবতাকে অপমান করলে গাঁ সুতো লোক তীর ধনুক নিয়ে এসে হাজির হয়, আমাদের সবগুলোকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কাউকে তোয়াক্কা রাখে না। ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নেই। জানকী বাবু ক্যামেরা বন্ধ করলেন। এতগুলো লোকের কথা ঠেলতে পারলেন না। তারপর নিজের কাজকর্ম সেরে তিনি যখন জঙ্গল থেকে ফিরলেন, তখন আর একবার সেই দেবমূর্তি দেখবার বড় ইচ্ছে হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়াপথে বন্য জন্তুদের আক্রমণের ভয়, পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও তিনি সেখানে গেলেন। যখন সেখানে গিয়ে দেখলে কোন সময়ে সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে, সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল। শিশুটির ধর ও মুন্ডু পৃথক পৃথক পড়ে আছে কাঠে খোদাই দেবতার পায়ের কাছে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধ শুকনো রক্ত। সেখানে সেদিন তারা আর বেশিক্ষণ দাঁড়ালেন না। আমার কি কুগ্রহ মশাই, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। বাবু, তুমি কলকাতার লোক, এসব দেশের গতি কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কোনো কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি, কিন্তু না, কোনোদিনই ছবি তুলিনি। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকী বাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাবার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা তিনি করতে পারেননি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্ন সেখানে নেই। রাত্রে বনজন্তু দেখেই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্যে সরিয়ে নিয়ে যাক, অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো। সেই সময় ওই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকী বাবু কিছু না ভেবে, চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন। কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব, এদেশের জঙ্গলের দেবতার আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানা বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এরকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন গলা থেকে খুলে নিলাম, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি, তাই সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিসকিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এই কবচ তারা পড়বেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার দেহে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নিচে নামিয়েছে এই 7 বছর। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারদের টাকা মেরে দেওয়ার ফন্দি দিয়েছে,
শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিল পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলাম মশাই আমি। আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগবার মূলে ওই কবজখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো তখনই নানা রকমের দুষ্ট বুদ্ধি জাগতো মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাতে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবজ। কিন্তু যাক সে কথা, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সেই ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবজ সরে পড়লো সে রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধ হয়। কে বলবে বলুন, কে বলবে? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখাই। তিনি বলেছিলেন, আরে এ কোথায় পেলেন আপনি? এ তো মিরি আর বিস্মিতের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অন্যের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। তো এই কবচ কাছে রাখবেন না আপনি। হ্যাঁ, কাছে রাখবেন না, আপনার কাছে কখনো রাখবেন না। মানে খুব ক্ষতি হয়ে যাবে আপনার, বুঝতে পারলেন তো? খুব ক্ষতি হয়ে যাবে। তখনও যদি তার কথা শুনতাম তাহলে আজকে এমন হতো। তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে রাখবেন না, কখনো আপনি আপনার কাছে রাখবেন না। ওই কবচ ভালো নয়। ওই কবচ সব শেষ করে দেবে, সব সর্বনাশ করে দেবে। রাখবেন না ওই কবচ, রাখবেন না। জানকী বাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকী বাবুর মুখে কবচের ইতিহাসটা শোনবার জন্যেই আসা। আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না, আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ অবলম্বনে অরণ্যদেবের সাপ। গল্পের নাট্যরূপ করেছেন ঐন্দ্রিলা সামন্ত। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ ও সুশীলের চরিত্রে আমি অভিজিৎ। চৌধুরী বাড়ির লোকের চরিত্রে শুভদীপ, আশুবাবুর চরিত্রে রক্তিম, হরিশ গাঙ্গুলির চরিত্রে দীপম, মিস্টার সোমের চরিত্রে দেবাশিস, গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়ার চরিত্রে বর্ণিশা, রায় পিসির চরিত্রে বড়সা, শ্রীগোপালের চরিত্রে সৌরভ, ননী ঘোষের চরিত্রে মলয়, দ্বারকাবাবুর চরিত্রে প্রদীপ্ত, মহিন শ্যাকরার চরিত্রে নীল, শীতল পোদ্দারের চরিত্রে বিপুল, জানকীবাবুর চরিত্রে ইভান, আসামি ভদ্রলোকের চরিত্রে দেবাশিস। আজকের গল্পের আবহ নির্মাণে রয়েছে সায়ন। গল্পের শব্দ সংযোজন দেবরাজ। আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।